হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, জয়েন হয়ে যান দ্রুত। বন্ধুরা, দ্রুত জয়েন হয়ে যান। কমেন্ট করেন, সাউন্ড শোনা যায় কিনা। আসসালামু আলাইকুম নাসিরুদ্দিন ভাই, আমি এসেছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আর একজনের ছবি দেখতে পাচ্ছি, আমাদের তালুকদার ভাই। হ্যাঁ, সবাই জয়েন হয়েছে। আবুল খায়ের, সবাই জয়েন হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই জয়েন হয়ে যান, দ্রুত জয়েন হয়ে যান। আজকে লাইকোপোডিয়াম হ্যাঁ, শোনা যায় ভাইজান, শোনা যায়। একটু কমেন্ট করেন, কেউ শোনা যায় কিনা একটু কমেন্ট করেন। দুলালী বেগম ইজ ওয়াচিং। আচ্ছা, শোনা যায় কিনা। হ্যাঁ, এখনই শুরু করবো। হ্যালো, শোনা যায়? আমার সাউন্ড কি শোনা যায়? একটু কমেন্ট করুন। হ্যালো, আজকে আলোচনার বিষয় লাইকোপোডিয়াম। আমি আগেই বলেছি, খুব সহজ সাবলীল ভাষায়, খুব সংক্ষিপ্ত আকারে আমি লাইকোপোডিয়াম আলোচনা করব, খুব সহজ ভাষায়। বিগত হ্যাঁ, বিশেষ করে এর আগে যে ক্লাসগুলো নিয়েছি, দুটো মেডিসিন, দুটো থেকে তিনটে, সেগুলো বিশেষ করে ইংলিশ মিডিয়াম, ইংরেজি বই থেকে সংগ্রহ করেছি। সেগুলো বিশেষ করে ইংরেজিতে দিয়েছি। যাই হোক, আজকের টপিকসটা ইংরেজিতে থাকবে, কিন্তু সহজ ও সাবলীল ভাষায় আলোচনা হবে। আজকের বিষয় হচ্ছে লাইকোপোডিয়াম। আমি কি শুরু করবো? এখনই শুরু করবো, কারণ কটা বাজে? আর 1 মিনিট পরে শুরু করে দেবো। দ্রুত জয়েন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আর এম তালুকদার ভাই, কেমন আছেন আপনি? ভাই তো চাকরি দিতে পারছেন না, দেখলাম ফেসবুকে। আপনি, তার জন্য দুঃখিত ভাই, আপনার জন্য দোয়া রইল। আচ্ছা, মমতাজ মুন্নি জয়েন হয়েছে। আমি শুরু করে দিচ্ছি। আজকের বিষয় আছে লাইকোপোডিয়াম ও যৌন রোগ। আসলে কি লাইকোপোডিয়াম শুধু কি যৌন রোগে কাজ করে? বিষয়টা তা নয়। লাইকোপোডিয়াম মানব দেহের প্রত্যেকটা অর্গানের উপরে কাজ করে, তবে বিশেষ বিশেষ কাজ লাইকোপোডিয়ামের জন্য বিখ্যাত। যেমন ইম্পর্টেন্সি, মানে বলা যায় পুরুষত্বহীন বা ধ্বজভঙ্গ, তার পাইলসের উপরে, কিডনির উপরে, এই তিনটা রোগের উপর বেশি কাজ করে। মানসিক রোগ তো আছে, তবে একটা হচ্ছে পাইলস, একটা হচ্ছে যৌন রোগ, আর একটা হচ্ছে কিডনি। এই যে আমি আজকে একটা স্ট্যাটাস দিলাম, পা ফুলে ঢেবা হয়েছিল রস, দেখলেন তো? মাত্র 14 দিনের চিকিৎসায়, মাত্র 14 দিনের চিকিৎসায় রোগী কিন্তু সুস্থ। লাইকোপোডিয়াম 02, লাইকোপোডিয়াম 02 10টা ঝাঁকি দিয়ে দিনে 2 বার রোগী সম্পূর্ণ সুস্থ। সমস্ত পা, আমি তো ছবি দিয়ে দিছি, পা ফুলা ছিল, আপনারা সবাই দেখেছেন। তারপরে প্রস্রাব, টয়লেট, স্টুল সবকিছু ক্লিয়ার। তাহলে লাইকোপোডিয়াম মূলত 3 থেকে 4টে রোগের উপর বেশি কাজ করে। একটা হচ্ছে গ্যাস্ট্রিক, টয়লেট, গ্যাস্ট্রিক ও টয়লেটের উপরে, তারপর পাইলসের উপরে, যৌন রোগের উপরে, আর কিডনির উপরে। এই 3-4টে রোগের উপরে বেশি কাজ করে। এবার আসা যাক লাইকোপোডিয়াম। আমি প্রথমে 4টে পয়েন্ট মনে রাখলে, আমি যে এখন 4টে পয়েন্ট বলবো, এই 4টে পয়েন্ট মনে রাখলে মনে হবে যে লাইকোপোডিয়াম
সম্পূর্ণ এখানেই শেষ হয়ে গেল। চারটে পয়েন্টটা কি মনে রাখেন সবাই, চারটে পয়েন্টটা কি? অল কম্প্লেন্টস রোজ 4 PM টু 8 PM। তার মানে লাইকোপোডিয়ামের সকল রোগ লক্ষণের বৃদ্ধি বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা তো আপনারা সবাই জানেন, তারপরে এটা বলছি, এই একটা হলো মূল লক্ষণ, এটা পিকুলার সিমটম বলা যায়। আর একটা আছে এক্সেসিভ হাঙ্গার, মানে অতিরিক্ত ক্ষুধা, বাট লিটিল ফুড ওভারফিলস। অতিরিক্ত ক্ষুধা কিন্তু খাইলেই পেট ভরে যায়। অতিরিক্ত ক্ষুধা কিন্তু খাইলেই পেট ভরে যায়। ওয়েক আপ এট নাইট ফিলিং হাঙ্গার। মেডোরি নামের মতো রাত্রে যখন টের পায় কিংবা জাগ্রত হয় তখন কিন্তু ক্ষুধা লাগে। এই 2 নম্বর পয়েন্টটা কিন্তু মনে রাখবেন। অতিরিক্ত ক্ষুধা খাইলেই পেট ভরে যায়, আবার যখন রাত্রে জেগে ওঠে তখন ক্ষুধা লাগে। মেডোরি নামের রোগীর শুধু পানি খেতে চায়, এটা ওরাও খেতে চায়, কিন্তু লাইকোপোডিয়াম রোগী শুধু পানিও খেতে চায় আবার খাবারও খেতে চায়। এই দুটো কথা মনে রাখবেন, একটা লাইকোপোডিয়াম আর একটা হচ্ছে মেডোরিনাম। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু চলে গেল, মূল্যবান পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট নয়েজি ফ্ল্যাটুলেন্স, মানে কোলাহলপূর্ণ পেট ফাঁপা, মানে পেটের ভিতরে ভাড়র ভরুর ছাদ করতেই থাকে। রোজ ইন লোয়ার বয়েলস, মানে একটা জিনিস মনে রাখতে হবে যে লাইকোপোডিয়ামের রোগীর তল পেটে ফাঁপা বেশি। পেটে ভাটর ভুটুর তো করে, গ্যাস্ট্রিক হয়, গ্যাসের ওই সমস্যা 4টে থেকে দুপুরে পরে বৃদ্ধি হয়, কিন্তু তল পেটে ফাঁপা বেশি থাকে। এই হলো 3 নম্বর পয়েন্ট। এবার এদের হচ্ছে ইউরিন হচ্ছে বালুকৃতি, লাল, রেড স্যান্ড ইন ইউরিন, বালুময় কৃতির, লাল বালুময় কৃতির। যখন প্রস্রাব করে এই সিমটমটা দেখা যায় বিশেষ করে যারা কিডনি রোগে আক্রান্ত হয়। প্রস্রাব বালুকৃতি। ইউরিন চিল ক্রাইজ বিফোর ইউরিনাইটিং, প্রস্রাবের পূর্বে শিশু কাঁদে। এই 3-4টে আছে মূল ভিত্তি। এবার আসা যাক এর সোর্স, এর উৎপত্তিটা। এটা ভেজিটেবল কিংডম, মানে উদ্ভিদ থেকে এর উৎপত্তি। একে সাধারণত বলা হয় ক্লাববোস বলা হয়, ওক ফুড বলা হয়, ওটস ক্লাউ বলা হয়। আমরা সাধারণত ক্লাববোস নামে পরিচিতি। এর প্রভাব ডাক্তার হানিমান কত সালে প্রুভিং করেছেন? 1828 সালে। ডিউরেশন অফ অ্যাকশন, এর অ্যাকশন হচ্ছে বিশেষ করে 1M থেকে শুরু করে লাখ পর্যন্ত এর অ্যাকশন থাকে সম্ভবত 40 থেকে 60 দিন। 40 থেকে 60 দিনের অ্যাকশন থাকে। এটা কিন্তু ঘন ঘন প্রয়োগ করা যায় না। যখন একটা ভালো কাজ দেখা যায় তখন কিন্তু ঔষধ অফ রাখতে হয়। বিশেষ করে আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে 1M তে 10M পর্যন্ত যখন কাজ দেখা যায়, 1M এ 1 মাস পর্যন্ত অফ রাখে, 1 মাস পরে আবার দ্বিতীয় ডোজ দেওয়া যায়। যখন 10M প্রয়োগ করি তখন 2 মাসও চলে যায়, 2.5 মাসও চলে যায়। যখন 50M CM পর্যন্ত চলে যায় তখন কিন্তু 3 মাসও চলে যায়, ওয়েট করি। তার মানে কাজ তো হচ্ছে, রোগী ভালো আছে। 3 মাস পর্যন্ত কোনো ঔষধ আমি দেই নাই। তাহলে 3 মাস পরে আমি অপেক্ষা করলাম। 50M এবং CM শক্তির ক্ষেত্রে 3 মাস ওয়েট, আর 1M এর ক্ষেত্রে 1 মাস, মনে রাখবেন। আর 200 শক্তির ক্ষেত্রে আপনি একটানা 7 থেকে 8 দিন সকাল সন্ধ্যে চালাই যেতে পারেন, কোনো সমস্যা নেই। 7 দিন চালানোর পরে আপনি লাস্টের যে 7-8 দিন ওখানে পর্যবেক্ষণ করবেন, প্লাসিবো চালায় যাবেন। তাহলে ডিউরিং অফ অ্যাকশন আমি বললাম। এবার মাইজমাটিক ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সোরা, সাইকোটিক, সিফিলিটিক এবং 3 টেবিলে টিউবারকুলোসিসও বলা যায়। এর টেম্পারেচার মানে থার্মাল রিলেশনশিপ, মানে শীত কাতর গরম কাতর। আমরা সাধারণত শীত কাতর দেখে থাকি। মহামতি কেন্ট সাহেব বলেছে এটা একটা শীত কাতর মেডিসিন। ডাক্তার ন্যাশ শীত কাতর বলেছে, আবার গরম কাতরও বলেছেন। এটা সাধারণত আমরা চিলি প্যাশেন্ট ধরে থাকি। তাহলে এগুলো চলে গেল। এবার আসা যাক
এর অবস্থান, এর অবস্থানটা কোথায়? ইট ইজ ফাউন্ড ইউরোপ, রাশিয়া, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নর্থ আমেরিকা, এগুলোই দেখা যায়। এর অবস্থানটা হচ্ছে আমেরিকায় দেখা যায়, ইউরোপে দেখা যায়, ফিনল্যান্ড, হ্যাঁ, তারপর মার্কিন যুক্তরাজ্যে, ইংল্যান্ডের কিছু কিছু জায়গায় দেখা যায়, আদার পার্টস অফ আমাদের সাউথ এশিয়ান, ইন্ডিয়ায় কিছু দেখা যায়, সিকিম প্রদেশ রাজ্যে দেখা যায়, এইসব জায়গায় এইগুলো দেখা যায়। তারপর সিট অফ অ্যাকশন, এর কাজ করে, এর সাধারণত কাজ আমি আগে বলেছি, লাঞ্চ, লিভার, সেক্স অর্গান, ডাইজেস্টিভ ট্রাক্ট মানে হজমি শক্তির পরে, মিউকাস মেমব্রেন, তারপর স্কিনের উপরে কাজ করবো বেশ সেটা সীমিত, তবে কি লক্ষণ সাদৃশ্যে পড়লেই ভালো কাজ করে। এবার কেন রোগ হয়? মানে কিসে থেকে রোগ উৎপত্তি? এটা সাধারণত অতিরিক্ত মাস্টারবেশনের ফলে, তারপর অতিরিক্ত রাগের ফলে, অতিরিক্ত ভয়ের ফলে, অতিরিক্ত যারা বিড়ি সিগারেট খায়, তামাক সেবন করে সেজন্য হতে পারে, যারা অতিরিক্ত মদ পান করে সেক্ষেত্রে হতে পারে, তারপর যারা কাঁচা পেঁয়াজ সেবন করে, মাস্টারবেশন ইত্যাদি ইত্যাদি কারণে রোগ হয়ে থাকে। আমাদের উদ্দেশ্য রোগ যেখান থেকে উৎপত্তি হোক না কেন, মানসিক সিমটম নিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে আমরা রোগী আরোগ্য করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ওকে, এবার আসা যাক মূল কাজে আসি। মানসিক লক্ষণ, মেন্টাল সিমটমটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ যে কোনো ঔষধে। লাইকোর মনটি অতি দুর্বল, ভীতি পরিপূর্ণ, এরা নতুন কাজে যেতে ভয় পায়, তবে একবার কাজ শুরু করে দিলে তাকে আর থামানো যায় না এবং সে ভালোভাবেই কাজটা সমাধান করে চলে আসে। এই লক্ষণটা কিন্তু আরেকটা মেডিসিনে দেখা যায়, আরেকটা মেডিসিন, সেটা হচ্ছে সাইলেশিয়া। যেমন উকিলের ক্ষেত্রে একটা উকিল তার মক্কেলকে নিয়ে লড়ার জন্য যখন কোর্টে যাবে, কোর্টের ভিতরে কোন কথা বলবে, কি করবে কি করবে না, তার কিন্তু সে একদিন আগের থেকে তার মনে কিন্তু নাড়া যায়। সে ভাবতে থাকে কি করবানে, কি হবে রে, কোন কথা কবানে, সে কিন্তু পারবে, তারপরেও কিন্তু তার মনে কিন্তু উতাল পাতাল খেলে যায়। তারপর সে উকিল কি করে, তার যদি কোনো ঘনিষ্ঠ বন্ধু থাকে বলে, তো চল তো বন্ধু, তুই শুধু আমার এই কোর্ট পর্যন্ত যাবি। মানে একজন মনটা ভীতু, তো যদি ওনাকে একটু সাপোর্ট দেওয়া যায়, লাইকোপোডিয়ামের রোগী, সে কিন্তু সহজেই ওই কাজটা সেরে চলেছে। তখন উকিল কি বলে, বন্ধু চল বন্ধু, আমাকে অন্তত কোর্টের ভিতরে না যাও, অন্তত আমার একটু বাসায় পৌঁছে দেশো। সে কিন্তু ধরা দেবে না, এমন ভঙ্গিতে কবে যে সে কিন্তু ধরা দিতে চাবে না। কারণ কি, তার মন পরিপূর্ণ ভীতিতে দুর্বল। সে যদি একজনের সাপোর্ট পায় তাহলে সেই কাজটা সমাধান করে চলে আসে। যখন সে কোর্টের মধ্যে ঢুকতে যায় তখন বাড়ি থেকে তুমি চলে যাও, তোমার আমার কোনো সমস্যা নেই, আমি পারবা না। তার মানে এই খুলতে যে তার একটা সাহস দিয়ে গেল, এইখানে এই গ্যাপটাই সে একটা বিশাল দুর্বলতা ফিল করে, মানে বোধ করে, তাহলে আমরা বুঝতে পারলাম। এক্ষেত্রে যেমন কোন শিক্ষার্থী ভাইবা দিতে গেলে, তারপর কোন বক্তা কোন মঞ্চে যাওয়ার আগে তার কিন্তু গা হাত পা থরথর করে কাঁপে, সে কি বলবেন কি না বলবেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এইসব মানে ফ্রি হওয়ার জন্য সে কিন্তু আগে আরেকটা বন্ধুর সাথে, যেটা বললাম যে আলোচনা করে নাই, হ্যাঁ, সে তাকে জিজ্ঞাসা যে বন্ধু এই করলে এই হবেন না, সে কিন্তু মানসিক একটা সাহস চাই, সাপোর্ট চাই। তাহলে আমরা বুঝতে পারি যে এক কথায় লাইকোপোডিয়ামের রোগী যখন কোনো কাজ যায় তখন সে ভয় পায়, আবার যখন সে কাজ শুরু করে দেয় তখন সে পরিপূর্ণভাবে সুন্দর করে কাজটা সেরে আবার ব্যাকে চলে আসে। এটা ক্যালিবাইক্রোমিকামে দেখা যায়, ক্যালিকার্ভে দেখা যায়, সাইলেশিয়া দেখা যায়, লাইকোপোডিয়াম, এই তিনটা কিন্তু সাদৃশ্য মনে রাখতে হবে। নেটওয়ার্ক সমস্যা, কথা শোনা যাচ্ছে না ভাই? কথা শোনা যাচ্ছে, একটু বলেন।
এই তো শোনা যাচ্ছে তো কথা। কথা কি শোনা যাচ্ছে? একটু বলেন না কেন? হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে তো না? আচ্ছা, এবার আসা যাক এর মন হচ্ছে অতি স্যাম্পাথেটিক মনোভাবটা সবচেয়ে বেশি। স্যাম্পাথেটিক মনোভাবটা সবচেয়ে বেশি, সহানুভূতিশীল মনোভাবটাই বেশি। তবে কি, একজন লাইকোপোডিয়ামের রোগী যখন সংসার জীবনে থাকে, সে চায় আমার সংসারটা কিভাবে উন্নতি হবে, কিভাবে গুছাতে হবে। সে না খেয়ে না দেয়ে সে সন্তানদের জন্য কম খরচ করে। তার মানে সে কৃপণ মাইজার, সে খরচ করতে চায় না। তার মানে সে টিপে চলতে চায়। টিপতে আমরা যারা বলি, সে সবসময় সে কোনো ডাক্তারের কাছে যখন চিকিৎসা নিতে যায়, সে যদি ডাক্তার 500 টাকা 200 টাকা চায়, তাহলে সে 100 টাকা দিতে থাকবে। যদি ডাক্তার 1000 টাকা চায়, সেখানে 200 100 কমাতেই থাকবে। এটা হচ্ছে লাইকোপোডিয়ামের একটা লক্ষণ, পিকুলার সিম্পটমও বলা যায়। এখানে লাইকোপোডিয়ামের রোগী সন্দেহপ্রবণ আছে। লাইকোপোডিয়ামের রোগী, আমি আগেই বলেছি, মনটি খুবই দুর্বল স্টাফিসেগ্রিয়ার। তবে কি, স্টাফিসেগ্রিয়ার রোগী কোনো জায়গায় যদি ঝগড়া ঝাঁটি বাঁধে, সে কিন্তু প্রতিবাদ না করেই চলে আসে। অপরদিকে লাইকোপোডিয়ামের রোগী, সে কিন্তু প্রতিবাদ সহ্য করতে পারে না। প্রতিবাদ অসহ্য, এটা খেয়াল রাখবেন। সে প্রতিবাদ এখানে করেই চলে আসবে। তার মন পরিপূর্ণ ভীতি থাকলেও সে কিন্তু প্রতিবাদ করেই চলে আসবে। আর ওই স্টাফিসেগ্রিয়ার রোগী, সে কিছু না পেয়ে মাথা ছাউ করে চলে আসবে। তাহলে বোঝা গেল। এবার আসা যাক চরিত্রগত লক্ষণ। এটা চরিত্রগত ক্যারেক্টারাইটিস, চরিত্রগত লক্ষণ নিয়ে আমি আলোচনা করব। এর সকল রোগের বৃদ্ধি, আমি আবারও বলেছি, যে কোনো রোগ হোক না করো, রোজ বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এর বৃদ্ধি, সে যে কোনো রোগ হোক না কেন। আর একটা পিকুলার সিম্পটম বলা যায়, রোগ যে কোনো রোগীর ক্ষেত্রে রোগ ডান দিকে থেকে বাম দিকে চলে যায়। মানে কি, এর সব দক্ষিণ দিক মানে কি, ডান দিক। আমরা বিভিন্ন মেডিকায় দক্ষিণ দিক উল্লেখ করা আছে। দক্ষিণ দিক মানে ডান দিক, এটা মনে রাখবেন। তার মানে রোগ ডান দিক থেকে বাম দিকে যায়, কিন্তু বাম দিক থেকে ডান দিকে আসে না। আবার বাম দিক থেকে ডান দিকে আসে, এটা হচ্ছে ল্যাকেসিসির লক্ষণ। তাহলে ল্যাকেসিস বাম দিক থেকে ডান দিকে যায়, আর লাইকোপোডিয়াম ডান দিক থেকে বাম দিকে যায়। একটা কথা মনে রাখি, আমরা যখন ডান দিকের প্রশ্ন করলাম, তখন কিন্তু কস্টিকামের একটা সিম্পটম মনে আসে। কস্টিকাম কিন্তু ডান দিকে, ডান সাইডের একটা ভালো ঔষধ, লাইকোপোডিয়ামও ডান সাইডের একটা ভালো ঔষধ। তাহলে আমরা কি করে বুঝবো পার্থক্যটা, কি করে বুঝবো যে লাইকোপোডিয়াম কিভাবে দেব আর কস্টিকাম কিভাবে দেব? একটা কথা মনে করে রাখতে হবে বন্ধুরা, লাইকোপোডিয়াম যদি ডান দিকে আক্রান্ত হয়, লাইকোপোডিয়াম যদি ডান সাইডের আক্রান্ত হয়, যে কোনো রোগ ডান সাইডে হয়, তার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা থাকবেই। এটা মনে রাখবেন, গ্যাস্ট্রিকের সমস্যা থাকবেই। অপরদিকে কোনো প্যারালাইসিস রোগী যদি ডান সাইড পড়ে যায়, ডান সাইড আক্রান্ত হয়, তার কিন্তু এই যে লাইকোপোডিয়ামের মতো যে স্টমাকের যে সমস্যা, পেটে যে গ্যাস্ট্রিকের সমস্যা, এটা কিন্তু তেমন থাকে না। এটা মনে রাখবেন। এটা কিন্তু আমি আবারও বলছি, মাকসুরুল আলম ভাই লেখছে কিডনি ও লিভারের উপর অসাধারণ ক্রিয়া। হ্যাঁ ভাই, স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। আমি সেই জায়গাটায় যাচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরেন। তাহলে কস্টিকাম কোথায় দেবো, লাইকোপোডিয়াম কোথায় দেবো, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন। আমি কিন্তু বলে দিছি যে কস্টিকামের রোগী যখন ডান সাইড প্যারালাইসিস, ডান দিকে যে কোনো রোগের উৎপত্তি হোক না কেন, প্রবাল গ্যাসের সমস্যা থাকে না। আর লাইকোপোডিয়ামের রোগী যখন ডান দিকে আক্রান্ত হয়, তখন কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। জানো কিছু, মানে লাইকোপোডিয়ামের সাথে পেটের পীড়া, গ্যাস্ট্রিকের সাথে একটা পারস্পরিক একটা সম্পর্ক থাকবে যে কোনো রোগে। আমি আসছি আরো পরে, সমস্যা নেই।
তাহলে লাইকোপোডিয়াম রোগী লাইকোপোডিয়াম ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করে। এর প্রধান স্থান আছে ডান দিকে। অতিরিক্ত ক্ষুধা, লাইকোপোডিয়ামের অতিরিক্ত ক্ষুধা, আমি আগেই বলেছি প্রথম পয়েন্টে, অতিরিক্ত ক্ষুধা, ক্যানেনিং হাঙ্গার যারে পরে, ক্যানেনিং হাঙ্গার রাক্ষসে ক্ষুধা, খাইলেই পেট ভরে যায়। তবে কি, খাইলেই পেট ভরে যায়, পেট ফাঁপে, দম লাগে, আবার দেখা যায় উপর মুখ ঠেলে ওঠে, গ্যাস্ট্রিক সমস্যার সৃষ্টি হয়, আবার রাত্রে উঠলেই ক্ষুধা পায়, যেটা আমি বলেছি মেডোরিনামের মতো, এটা মনে রাখবেন। দেহের উদ্দংশ, লাইকোপোডিয়ামের রোগীকে দেখা যায় যে দেহের উদ্দংশ শীর্ণ, নিম্ন অংশ ফুলা। একটা কথা মনে রাখবেন, আপনার চেম্বারে যদি কোনো রোগী আসে, এক কথায় বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যদি কোনো রোগী আসে, তখন আপনি লাইকোপোডিয়ামের রোগী চেনবেন না কি করে? বয়সের তুলনায় যে ইয়াং রোগীটা আসে, বয়সের তুলনায় কপালে কিন্তু এরকম ভাঁজ পড়ে যায়। হ্যাঁ, ভাঁজ পড়ে যায়, মনে হয় যে কত বয়সের একজন 25 বছরের যুবককে দেখা যায় 60 বছর 65 বছরের বৃদ্ধ, গায়ে তো কোনো কিছু থাকে না, আর তার সাথে গ্যাস্ট্রিক সমস্যা থাকবে, তখন আপনি ধরে নেবেন এটা লাইকোপোডিয়ামের রোগী। তার কপালেই কিন্তু পড়ে যায়, ভাঁজ পড়ে যায়। তাহলে বুঝাতে পারলাম। আর একটা টিকুলার সিমটম বলা যায়, যখন কোনো রোগিনী যখন আপনার চেম্বারে আসবে, কথা বলার সময় যখন নাকের দুই পাখনা যদি নড়ে, নাকের পাখনা দুটি প্রত্যেকটা কথা বলার সাথে নড়ে, তাহলে পিছন দিকে না তাকায়ে ওই জায়গাটায় লাইকোপোডিয়াম প্রয়োগ করতে হবে। ওকে, এবার আসা যাক প্রস্রাবের ক্ষেত্রে। রেড স্যান্ড ইন ইউরিন, বিশেষ করে কিডনি রোগীর ক্ষেত্রে যখন প্রস্রাব করে, তখন কিন্তু লাল প্রকৃতির হয়, আবার ওদের মনে হয় যে বালি মিশানো থাকে, তলানিতে ইটের গুঁড়া পড়ে, ইটের গুঁড়ার মতো লাল, এটা মনে রাখতে হবে। প্রস্রাবের পূর্বে শিশুর ক্রন্দন, শিশুদের ক্ষেত্রে লাইকোপোডিয়ামের শিশুগুলো আমরা চিনবো কি করে? বিশেষ করে এই যে শীর্ণতা থাকে, দেহের উদ্দংশ শীর্ণ, নিম্ন দিকে, হ্যাঁ, নিম্ন দিকে ফোলা খর্বাকৃতির, তারা কিন্তু ভালো খাতে চায় না, মিষ্টি বেশি পছন্দ করে, পেটের সমস্যা থাকে, হ্যাঁ, নাকে সর্দি থাকে, নাক বড়বড় করে, এটা লাইকোপোডিয়ামের এটা শিশু চিত্র। এবার আসা যাক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমি ঘোষণা দিয়েছিলাম যে লাইকোপোডিয়াম ও যৌন রোগ। একটা কথা মনে রাখতে হবে যে লাইকোপোডিয়ামের যৌন রোগে আমি চিনবো কি করে? আমার মূল কথা হচ্ছে এটাই, প্রথমত যে সমস্ত যুবক বয়প্রাপ্ত হওয়ার পরই অতিরিক্ত মাস্টারবেশন করে নিজের বীর্য ক্ষয় করে মাটি করে ফেলতেছে, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। তবে অন্যান্য মেডিসিনও আছে, তবে কেন লাইকোপোডিয়াম দেব, এটা অবশ্যই মাথায় আনতে হবে। যখন কোন লাইকোপোডিয়ামের রোগী, মানে কোন সেক্সুয়াল রোগী, কোন ধ্বজভঙ্গর রোগী যখন আপনার চেম্বারে আসে, তখন দেখবেন যে যদি সে লাইকোপোডিয়ামের রোগী হয়, তার পেটের পীড়া থাকবে। সেক্সুয়াল দুর্বলের সাথে সাথে, ধাতু দুর্বলের সাথে সাথে পেটের পীড়া থাকবে 100 এটা মনে রাখতে হবে। 100 থাকবে, পেটের পীড়া থাকবেই। সেক্ষেত্রে আপনার লাইকোপোডিয়াম প্রয়োগ করতে পারেন। লাইকোপোডিয়ামের প্যানিসটা কেমন হয়? প্যানিস শীতল, ঠান্ডা, রিল্যাক্স, মানে ঠান্ডা, মনে ইচ্ছা আছে বাট কোনো শক্তি নেই। এবার আসা যাক আর একটা পর্যায়ে, যারা যুবক, যেসব যুবক ইয়াং গ্রুপ, যারা এক কথায় বিয়ে শাদী করে দীর্ঘদিন যাবৎ বিদেশ, মনে করেন মালয়েশিয়া রয়েছে, ওয়াইফের সাথে কোনো সংযোগ নেই এবং সেখানেও সে ভালো আছে, মানে এক কথায় বলা যায় সে সৎ, কোনো কিছু করে নাই, কিন্তু কোনো যন্ত্রের যদি একবার ব্যবহার করতে করতে যদি সেটা যদি ফিউজ হয়ে যায়, সেটা যদি দুর্বল হয়ে যায়, সেটা যদি অকার্য হয়ে যায়, সেখানে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। এক্ষেত্রে আমি অ্যাভেলেবেল সুফল পাইছি। আমার মালয়েশিয়া অনেক রোগী আছে, পুরুষ মানুষ,
দীর্ঘদিন ধরে একসাথে না থাকার কারণে তাদের কিন্তু সম্পূর্ণ ইম্পর্টেন্সিতে পরিণত, টার্ন টু বি ইম্পর্টেন্সিতে পরিণত হয়ে গেছে। সেক্ষেত্রে লাইকোপোডিয়াম দিয়ে, লাইকোপোডিয়াম 1000 শক্তি, 200 শক্তি না, 1000 শক্তি কিছুদিন চালালে, ওই কিছুদিন চালালে এবং তার স্ত্রীকার যদি থাকে, একটা সামঞ্জস্যতায় ফিরে এসে সে যৌন শক্তি ফিরে পায়। এখানে কোন শক্তি? 1000 শক্তি, এটা মনে রাখবেন, 1000 শক্তি। আমি আবারও বলছি, মাসে 1 ডোজ করে নিম্নপক্ষে 3 মাস দিলেই ওই সে যৌন শক্তিটা সম্পূর্ণ ফিরে পাবে। তাহলে এই যে যৌন শক্তিতে, যৌন দুর্বলতা, লাইকোপোডিয়াম খুবই ভালো কাজ করে, একথা বলার অপেক্ষা রাখে না। আমি আরো একবার বলছি, যখন সেক্সুয়াল টেন্ডেন্সি, যারা মানে টেন্ডেন্সি লস অফ সিমেন ইন দা পাস্ট, যখন পার্সিটি দ্বারা অতিরিক্ত সিমেন ক্ষয় করেছে, কিংবা যারা অতিরিক্ত মানে গ্যাপ আছে, মানে সহবাসক্রিয়ায় গ্যাপ, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। আর এইসব রোগীদের ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা থাকবেই, একথা মনে রাখবেন। ওকে, এবার আসা যাক কোষ্ঠকাঠিন্যতা। লাইকোপোডিয়াম কনস্টিপেশনে খুব ভালো কাজ করে, আমি বিশেষ করে এই কনস্টিপেশনে 50 সহস্রতমিক মেডিসিন খুব ভালো রেজাল্ট পেয়েছি। এদের আমরা চিনবো কি করে? এদের স্টুলটা চিনবো কি করে? যেটা স্টুল হচ্ছে প্রথম অংশ শক্ত, পরের অংশ স্বাভাবিক, মানে নরম। এই হচ্ছে টয়লেটের এটা ধরন। আবার অনেকের আছে যে 2 or 3 days ইন্টারভেল। হ্যাঁ, অনেকের আছে যে 3 থেকে 4 দিন পর পরেও টয়লেট হয় না, টয়লেটের কোনো বেগ আসে না। সেক্ষেত্রে যদি লাইকোপোডিয়ামের রোগী 50 সহস্রতমিক মেডিসিন আপনি যদি ব্যবহার করেন দিনে 2 থেকে 3 বার দর ঝাঁকি দিয়ে ঘন ঘন, সেক্ষেত্রে একদম দ্রুত রেজাল্ট দেবে। আমি হাতে নাতে বহু রেজাল্ট পেয়েছি। এবার আসা যাক লিভারের পীড়া। বিশেষ করে লিভার, ডাইন সাইডে লিভারের পীড়ায় যদি লিভারের কোনো মানে সমস্যা হয়ে থাকে, লিভারে যদি চর্বি জমে, লিভারে যদি কোনো ইনফেকশন থাকে, বিশেষ করে আমরা লিভার সিরোসিস, লিভার ক্যান্সারে, হ্যাঁ, যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তখন কি সমস্ত গা হাত পা ফুলে যায়, শোধ দেখা দেয়। এই যে আমি আজকে একটা পোস্ট দিয়েছি যে তার উচ্চ রক্তচাপ, তার কিডনির সমস্যা, তার পোটেস্ট গ্রন্থির সমস্যা, তার কিন্তু লিভারের সমস্যাও আছে। আমার সাথে বলেছে, আমার কেস হিস্ট্রি লেখা আছে। আমি কিন্তু আর লাইকোপোডিয়াম 0.2 দিয়ে তার কিন্তু সব উপসর্গ চলে গেছে। তার কনস্টিপেশনও ছিল, তার ভিতরে যখন কমেছে তখন কিন্তু পা যে এত বড় ফুলা ছিল, সে কিন্তু সে স্বাভাবিক পর্যায়ে চলে গেছে, এখন সে সম্পূর্ণ স্বাভাবিক। তবে লিভারের পীড়ায় লাইকোপোডিয়া অতি চমকপ্রদ ভাবে কাজ করে, খুব সুন্দর কাজ করে। এবার আসা যাক অশ্বের পীড়া, লাইকোপোডিয়াম অশ্ব রোগের একটা মহা ঔষধ। পাইলসের সমস্যা, যদি হুল ফুটানো, সাথে সাথে জ্বালা, তারপর টয়লেট যাদের অতি কঠিনের জন্য, মানে অতি কনস্টিপেশনের জন্য যাদের টয়লেট হতে চায় না, ফেটে রক্ত বাইর হয়, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম দিয়ে দেবেন। তাদের পেটে গ্যাসের সমস্যা আছে, দুপুরের পথে ওই বৃদ্ধি, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। এমনও আছে, আমি আর একটা কথা বলে দিই, ধরা যাক অ্যাসিড নাইট্রিক ঔষধ কোনো পাইলসের রোগীর আমি 10 ml দিলাম। 10 ml দেওয়ার পরে ওই রোগী এসে আমার চেম্বারে বলছে, ডাক্তার সাহেব, এই যে আপনি অ্যাসিড নাইট্রিক এই যে ডোজটা দিলেন, মানে অর্থাৎ আমি যে অ্যাসিড নাইট্রিক 10 ml শক্তিটা যে দিলাম, দেখা যায় 15 দিন রোগী ভালো আছে, কিন্তু তারপরে আর কোনো ভালো, আবার পায়খানা শক্ত হয়ে যায়।
সেক্ষেত্রে আপনি এক কাজ করবেন, লাইকোপোডিয়ামটা কিন্তু সাথে রাখবেন, 200 শক্তি দিনে 2 বার দেবেন। অ্যাসিডাইটিক কিন্তু প্রয়োগ করা আছে 10 mg, যেহেতু 10 mg প্রয়োগ করা আছে তাই আছে, সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ডাক্তার সাহেব লাইকোপোডিয়াম লিখে 200 দিচ্ছাও কেন? এতে ওই যে অ্যাসিড নাইট্রিক 10 mg শক্তির যে পটেন্সি যে ক্ষতি করবে এরকম ধরনের কোনো মনোভাব থাকবে না, কারণ 200 শক্তি ওই 10 mg শক্তির কাছে যেতে পারবে না। আপনার সাময়িক যে কোষ্ঠকাঠিন্যতা এই লাইকোপোডিয়াম 200 ও তার উপশম এনে দেবে। ঠিক আছে, উপশম এনে দেবে। যখন উপশম হয়ে যাবে লাইকোপোডিয়াম 200 বাদ হয়ে যাবে। ওই যে একটা ওষুধ চলছে অ্যাসিড নাইট্রিক 10 mg, তার মানে আমি বলতে চাচ্ছি যে অ্যাসিড নাইট্রিক 10 mg সাপোজ প্রয়োগ করলাম, করতে করতে আবার কনস্টিপেশন মানে শক্ত হয়ে গেল, পায়খানা শক্ত হয়ে গেল, সেটাতে লাইকোপোডিয়াম 200 নিম্ন শক্তি চালানো যাবে। আমি এটাই বুঝাতে চাইছি। ওকে, তাহলে আমার কথা ক্লিয়ার? সেক্ষেত্রে লাইকোপোডিয়াম সব জায়গায় চলে কিন্তু নিম্ন শক্তি। এবার আসা যাক ছোট, যে কথা বলছিলাম, ছোট কিডনি, লিভার, হার্ট, তারপর উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে খেয়ে অথবা কিডনি, লিভার, হার্ট, পোটেশ গ্রন্থি আক্রান্ত হয়ে যাদের সমস্ত গা হাত পা ফুলে গেছে, সমস্ত গা হাত পা ফুলে গেছে, গায়ে রস হয়েছে, তাদের ক্ষেত্রে আপনি যদি লাইকোপোডিয়ামের রোগী হয়, হ্যাঁ, যদি লাইকোপোডিয়ামের রোগী হয় সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম 0.2 দেবেন, চমকপ্রদ কাজ করবে। সেটা তো কিন্তু আমি হাতে নাতে এটা দেখাচ্ছি। শুধু ভালো কাজই নয়, শুধু যে ভালো তা নয়, মহা ভালো বলে, এটা মনে রাখতে হবে। সেটা কিন্তু আমি স্ট্যাটাস দিয়ে দিছি। তার যে কোনো শোধ, যে কোনো খোলা হোক না কেন, যদি কিডনি সমস্যা জনিত কারণে, লিভার সংক্রান্ত জনিত কারণে, সেক্ষেত্রে কিন্তু যদি লাইকোপোডিয়ামের সিমটম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো, তা ভালো, সে ভালোর কথা বলা যায়, মহা ভালো কাজ করবে। সেক্ষেত্রে যদি 50 মেডিসিন চালাতে পারেন, এবার ম্যাজিকের মতো। এরকম কিন্তু আমি হাসপাতাল ফেরত একটা রোগী আমি ভিডিও দেখেছিলাম, সেই রোগী কিন্তু আমি ওই লাইকোপোডিয়াম 0.2 থেকে লাইকোপোডিয়াম 7-8 পর্যন্ত চালায় ব্যাপক সুন্দর কাজ করেছে। এ কথা বলার অপেক্ষা রাখে না। সাবির ভাই একটু সরিয়ে দেন ওইদিকে। তাহলে 70 রোগী আমরা লাইকোপোডিয়াম কত সুন্দরভাবে কাজ করে সেটা। আর শোধটা কেনই বা আসে, আমি যে আরেকটু বলে দিই শোধ কেন আসে। শোধ সাধারণত আসে কেন আসে, যখন মানুষের হার্ট, লিভার, বড় বড় অর্গান গুলো, কিডনি গুলো, তারপর টয়লেট, তার ইউরিন গুলো যখন শরীর থেকে পাসিং হতে পারে না, সে বর্জ্যগুলো ভিতরে থেকেই কিন্তু স্রোতের সৃষ্টি করে। সেক্ষেত্রে লাইকোপোডিয়ামের লক্ষণ যদি থাকে তাহলে এত সুন্দর কাজ করে আপনার বলার অপেক্ষা রাখে না। এবার লাইকোপোডিয়ামের পরে অন্যান্য মেডিসিনও আসতে পারে, সোজা অক্সিডেন্টাল আসতে পারে, তারপর বারবারিস ভালগারিস আসতে পারে। তবে শোধ রোগে, কিডনি সংক্রান্ত রোগে আমি 3টে মেডিসিনই সবচেয়ে বেশি উপকার পেয়েছি। একটা হচ্ছে প্রথমত লাইকোপোডিয়াম, দ্বিতীয়ত সোজা, তারপর হচ্ছে বারবারিস ভালগারিস। তবে সবচেয়ে বেশি লাইকোপোডিয়াম, সেকেন্ডলি হচ্ছে সোজা। এই দুটো দিয়েই সব পার করে দিছি, সফলও পেয়েছি। এবার আছে পাথরি, মূত্র পাথরি যারা বলে, কিডনি পাথর, মূত্র পাথর। কিডনি পাথর, মূত্র পাথরি যে কোনো রোগ হোক, যদি ডাইন কিডনিতে ইনফেকশন থাকে, ডাইন কিডনিতে পাথর থাকে, হ্যাঁ, ব্যথা ডাইন সাইড থেকে বাদ দিকে যায়, প্রস্রাব বেঁধে বেঁধে যায়, হ্যাঁ, এইসব রোগীদের ক্ষেত্রে যদি কোনো গ্যাসের সমস্যা থাকে, সেক্ষেত্রে পাথরিতে লাইকোপোডিয়াম অতি দ্রুত রেজাল্ট দেয়, দ্রুত ফল দেয়। সোয়ানা খাতুন, একই শক্তি কতবার ব্যবহার করা যায়? এক কথায় মনে করেন একটা ইম্পোর্টেন্সির রোগী
আমি বলেছি লাইকোপোডিয়াম অনেম শক্তি বেশি কাজ করে, মাসে একবার দেওয়া যায়। আপনি অনেম শক্তি প্রয়োজনে জ্বর ঝাঁকিলেও দিতে পারেন অথবা ডাইরেক্টও আবার দিতে পারেন, কোনো সমস্যা না, 2 বার তো দেওয়া যায়। আর 2 বারে পরের বার যখন দেবেন তখন যদি শততমিক দেন তখন 10টা করে ঝাঁকি দিয়ে শক্তি পরিবর্তন করে তাকে দিতে পারেন। আর যদি মনে করেন একটা ইম্পর্টেন্সের রোগী, যৌন দুর্বলতার রোগী, যদি লাইকোপোডিয়াম দেওয়ার পরে 2 বার দেওয়ার পরে অনেক দেওয়ার পরে যদি ভালো কাজ করে, আপনি উপরে উঠবেন, শক্ত উপরে দিয়ে দেবেন। এটা তো আমি আগেই বলেছি, উপরে 10M আছে, 50M আছে, সিএম পর্যন্ত চলে যাবে। তারপর ধাতুগত ট্রিটমেন্ট করবেন, যে লাইকোর কাজ কিন্তু বাকি অংশ কাজ কিন্তু ক্যালকেরিয়া কার্ভ এগুলো সম্পূর্ণ করে, সালফার আসতে পারে, শুধু অক্সিজেন্টাল আসতে পারে। হ্যাঁ, এগুলো আপনারা আস্তে 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 চিকিৎসাকালে এটা শিখে যাবেন। যেহেতু নবাগত, সেহেতু আস্তে আস্তে আমাদের এই যে আমাদের অনেক বন্ধুরা আছে কিন্তু আমার চেয়েও ভালো বোঝে, আমি বিশ্বাস করি, তারাও কিন্তু বিশেষ করে আমার আন্ডারে আছে। আবার কিছু নবাগত আছে যারা একটু কম বোঝে, ভালোই আমি যে দেখি তার সবাই ভালো বোঝে, তারা কিন্তু অনেক বোঝার চেষ্টা করছে এবং আস্তে আস্তে তারা ভালোর দিকে চলে গেছে এবং খুব উন্নতি করছে। আমি দেখেছি যারা ঢাকার কয়েক বন্ধু আছে তারা খুব ট্যালেন্ট, তারা কিন্তু অনেকদিন যাবৎ কিন্তু চিকিৎসা করতে করতে তারাও কিন্তু আমার এই পছন্দে আছে, তারা কিন্তু খুব ভালো বোঝে। এবার আসা যাক, মূত্র পাথরি, কিডনি পাথর সব ওই এক কেস। হ্যাঁ, এবার আছে ডান দিকের পীড়া। আমি আবার বলছি, ডান দিকের যে কোনো পীড়ায় লাইকোপোডিয়াম কস্টিকাম আসে, তবে কস্টিকাম আর লাইকোপোডিয়ামের উপর পার্থক্য নিয়েই কিন্তু আমাদেরকে ঔষধ দিতে হবে। এবার আসা যাক, লাইকোপোডিয়াম কি খেতে পছন্দ করে। লাইকোপোডিয়াম সবসময় গরম খাবার পছন্দ করে, মিষ্টি খাবার পছন্দ, মিষ্টি খুব পছন্দ করে। অপরদিকে কস্টিকাম ডাইন দিকে কাজ করে কিন্তু ওরা মিষ্টি পছন্দ করে না। তাহলে কস্টিকাম আর লাইকোপোডিয়ামের মধ্যে পার্থক্য কি? এরা লাইকোই পছন্দ করে মিষ্টি আর ও পছন্দ করে ঝাল। আরেকটা জিনিস দেখবেন, লাইকোপোডিয়াম গ্যাসের ট্রাবল থাকে যে কোনো রোগের সাথে, আর কস্টিকামে বিশেষ করে শিরার উপর বেশি কাজ করে। প্যারালাইজ যখন হয়ে যায় তাদের কিন্তু গ্যাসের সমস্যা অত বলবৎ থাকে না, এ কথা মনে রাখতে হবে। দুটোই কিন্তু মনের দিক থেকে দুর্বল, পরকাতর, কিন্তু লাইকোপোডিয়াম একটু ভিন্ন। তারা কিন্তু যে কোনো কাজে মাথা নোয়াতে চায় না, তারা কিন্তু অতি সংগ্রাম করে সেখান থেকে বার হয়ে আসে। আর কস্টিকামের রোগী ওরা কিন্তু মনটা এত দুর্বল হয়ে যায়, এত পরপাতর হয়ে যায়, স্টাফের মতো মাথা সাব করে নোয়ায় চলে আসে, এ কথা মনে রাখতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, এই যে লাইকোপোডিয়াম আমি আলোচনা করলাম অতি সুন্দরভাবে সংক্ষেপে, আপনারা আরো একটু দেখে নেবেন ইনশাল্লাহ। আশা করি আগামীতে আমি সপ্তাহে একটা করে মেডিসিন আর একটা করে রোগ নিয়ে আলোচনা করবো। আমি সামনে আসবো কিডনি রোগ নিয়ে। হ্যাঁ, কিডনি চর্মরোগ, এই দুটোর মধ্যে একটা নিয়ে আমি আগামীতে হাজির হবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, ধন্যবাদ। আর এখানে যদি কোনো প্রশ্ন থেকে যায় আমার এক্সট্রা ভাবে মোবাইল করতে পারেন যে কেউ, কারণ আমি তাদের জন্য আছি ইনশাল্লাহ। ওকে।